আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ইতিমধ্যে আমরা পদার্থবিজ্ঞানের তো গুরুত্বপূর্ণ অনেকগুলো চ্যাপ্টার পড়া করেছি এবং দ্বিতীয় অধ্যায় মানে দ্বিতীয় পত্র শেষ করার পরেও আমরা দ্বিতীয় পত্রের কয়েকটি স্পেসিফিক টপিক্সের উপর ক্লাস নিয়েছি। তো আজকে রিভিশনের পর্যায়ে আমরা প্রথম পত্র থেকে নিউটনিয়ান যে বলবিদ্যা, সেই নিউটনিয়ান বলবিদ্যার রিহার্সাল বলা যায়। অর্থাৎ এটা আগে যেহেতু আমরা পড়েছি, এখন আমরা রিভিউ করব। তো তারই অংশ হিসেবে আমরা নিউটনিয়ান বলবিদ্যায় আমরা ধারাবাহিকভাবে লেকচার দিয়ে যাব। তো আজকে প্রথম লেকচার তোমরা দেখতে পাচ্ছ, অলরেডি আমরা লিখেছি নিউটনিয়ান বলবিদ্যা 1। তাহলে বলবিদ্যার এই অংশে আমরা বলের উৎপত্তি এবং কারণ এগুলো নিয়েই মূলত আলোচনা করব। বল নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমাদের যে অংশটা আসে সেটা হচ্ছে জড়তা। তাহলে জড়তা কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে একটা প্রবণতা, তাকে বলা হয় জড়তা। তাহলে আমরা যদি দেখি, কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থা বজায় রাখার একটা প্রবণতা, যে প্রবণতা তাকে জড়তা বলে। তোমরা জানো জড়তাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্থির জড়তা, দুই হচ্ছে গতি জড়তা। খুবই ছোটখাটো করে হতো। তাহলে স্থির জড়তা মানে হচ্ছে কোনো বস্তু এই যে স্থির অবস্থায় আছে, এই স্থিতাবস্থা বজায় রাখার যে একটা প্রবণতা, সেটাকে বলা হয় স্থির জড়তা। আর কোনো বস্তু যদি গতিশীল থাকে, তাকে তার নিজেকে গতিশীল রাখতে চাওয়ার যে একটা প্রবণতা, তাকে বলা হয় গতি জড়তা। এই জড়তা সম্পর্কে জানার পরে এরপরে আমাদের চলে যেতে হবে, যেহেতু নিউটনিয়ান বলবিদ্যা, বলের সংজ্ঞায় চলে যেতে হবে। তোমরা নিশ্চয়ই বলের সংজ্ঞা জানো। কেউ কি বলতে পারবা বলের সংজ্ঞাটা কী ছিল? বল হচ্ছে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বলা হয় বল। তাহলে আমরা যদি একটু সংজ্ঞাটা লিখি, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, এবং যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। ফোর্স, হোয়াট ডু ইউ মিন বাই ফোর্স? ভেরি সিম্পল কথাবার্তা। যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, এবং যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে কি বলে? বল বলে। দিস ইজ ফোর্স। আমাদের এই বস্তু জগতে তথা মহাবিশ্বে বলা যায় আমাদের এই বলেরই খেলা চলছে। বলের মিথস্ক্রিয়ার কারণে আজকে আমাদের ইউনিভার্সে তথা আমাদের সৌরজগতে তথা পৃথিবীতে আমরা বিভিন্ন ফরমেশন দেখতে পাচ্ছি। এই বলগুলো নিয়ে আমাদের বিস্তারিত পড়াশোনা করতে হবে, বিভিন্ন প্রকার বল নিয়ে আমাদের স্টাডি করতে হবে। এই বলের ক্রিয়া তোমরা নিশ্চয়ই জানো। বলের প্রভাব কয়টি? বলের প্রভাব বলা হয় মোটামুটি 4টিকে বলের প্রভাব বলা হয়। তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছিলে যে বল প্রয়োগে কোনো বস্তুর কী হয়? বিকৃতি ঘটে। বল প্রয়োগে কোনো বস্তু স্থির অবস্থা থেকে গতিশীল হয়। বল প্রয়োগে কোনো বস্তু গতিশীল অবস্থা থেকে তার গতির পরিবর্তন হয়, স্থির হয় বা আরও গতিশীল হয়, এবং বল প্রয়োগে কোনো বস্তুর দিকের পরিবর্তন হয়। এভাবে কয়েকটা বলের প্রভাব পড়েছিলে। আমরা এই বলের প্রভাবগুলো নিয়েই আরও বিস্তারিত পড়ার চেষ্টা করব। এরপরেই দেখো
বল নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের চলে যেতে হবে নিউটনের গতিসূত্রগুলোতে। তোমরা নিশ্চয়ই নিউটনের গতিসূত্রগুলো মুখস্থ করেছিলে, খুব ভালো করে তোমাদের এগুলো মুখস্থ থাকা উচিত। গতির প্রথম সূত্র বলা হয়, গতির প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে। গতির দ্বিতীয় সূত্র হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের ভরবেগের পরিবর্তন, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। এবার 3 নম্বর সবাই জানি আমরা, খুবই সহজ, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই 3টা গতির সূত্র তোমাদের খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। আমরা এই গতির সূত্রগুলোকে কাজে লাগিয়ে যে গতি সমীকরণগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করবো এখন। তাহলে গতির সূত্রগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নিবে, আমরা লিখলাম না। গতির সমীকরণ সমূহ প্রথমে হলো সাধারণ রূপ। 1 নম্বর আমরা জানি ভি সমান বি নট প্লাস এটি। একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে তোমরা নবম দশম শ্রেণীতে শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করেছিলে আর আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করেছিলে। আমরা উপরের ক্লাসে আদি বেগকে ভি নট দ্বারা প্রকাশ করব। 2 নম্বরে ছিল এস ইকুয়ালস টু ভি প্লাস বি নট বাই 2 ইন্টু টি। 3 নম্বরে ছিল এস ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ এইচ স্কোয়ার। 4 নম্বরে ছিল ভি স্কোয়ার সমান বি নট স্কোয়ার প্লাস 2as। এবং 5 নম্বরে আমরা যেটা বলি এস সমান ভিটি। এটা যখন কোনো বস্তু সমবেগে চলতে থাকে, অর্থাৎ যদি কোনো বস্তু ত্বরণ শূন্য হয় তখন আমরা এস সমান ভিটি সূত্রটা ব্যবহার করি। এটা এখান থেকেই পাওয়া যায়, এস সমান ভিটি। এ সমান 0 হলে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা ভ্যানিশ হয়ে অংশটা থাকে। 6 নম্বরে টিতম সময়ে আমরা বলি না ষষ্ঠ ওভারে 6 মেরেছে, ঠিক তেমনি টিতম সময় অতিক্রান্ত দূরত্বে এর সমান সূত্র হচ্ছে বি নট প্লাস হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1। এই সূত্রগুলো আমাদের খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। দেখো এই সূত্রগুলোর বিভিন্ন রূপ হতে পারে। যেমন একটা রূপ হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে। পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি আদিবেগ 0 হবে, 0 সমান 0। এবং যেহেতু ত্বরণ নিচের দিকে, আমরা জানি ঊর্ধ্বমুখী সরণ, ঊর্ধ্বমুখী বেগ, ঊর্ধ্বমুখী ত্বরণ হচ্ছে ধনাত্মক, সো নিম্নমুখী ত্বরণ, নিম্নমুখী বেগ, নিম্নমুখী সরণ হবে ঋণাত্মক। সেই হিসেবে এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জিকে আমরা মাইনাস দেবো। ধরলে এই সমীকরণগুলো আমরা পাবো এক সমান ভি সমান হচ্ছে জিটি। 2 নম্বরে আমরা পাবো, 2 নম্বরের সমীকরণটা না লিখলেও চলে আমাদের এক্ষেত্রে, এটার খুব বেশি প্রয়োগ নাই এখানে। বি নট বাই 2 ভি বাই 2 ইন্টু টি হয়। আর এস সমান আমরা লিখবো হাফ জিটি স্কোয়ার। আর আমরা 4 নম্বরে লিখবো ভি স্কোয়ার সমান 2gS। এস লিখবো, এইচ নয়, কারণ আমরা জানি এস মানে অতিক্রান্ত দূরত্ব বোঝায়, আর এইচ অনেক ক্ষেত্রে ভূমি থেকে বস্তুর উচ্চতা বোঝায়। সেজন্য এস লেখাটা সবচেয়ে যুক্তিসঙ্গত। আর এটা এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না 5 নম্বরটা, কারণ যেহেতু এখানে ত্বরণ আছে আর এক্ষেত্রে ত্বরণ নাই। আর 6 নম্বরটা যদি আমরা লিখি, 6 নম্বরটা হবে ভি নট সমান যেহেতু 0, তাহলে হবে এস ইকুয়ালস টু হাফ জি ইন্টু 2t মাইনাস 1। এই সমীকরণগুলোর পরন্ত বস্তুর ক্ষেত্রে রূপ হলো এগুলা। আমাদের এই সমীকরণগুলো খুব ভালো করে আয়ত্ত করতে হবে। তোমাদের উচিত এই সমীকরণগুলো এক নিঃশ্বাসে বলার প্র্যাকটিস করা। এখন দেখো এই সমীকরণগুলোরই আবার খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কেমন সমীকরণ হবে সেটা একটু দেখবো আমরা। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কেমন হবে আমি একটু দেখবো। 1 নম্বরে আমরা জানি অবশ্যই যদি একটা বস্তু উপরের দিকে উঠতে চাই তার আদিবেগ থাকতেই হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখবো ভি সমান বি নট মাইনাস জিটি। আর 2 নম্বরে আমরা লিখছি এর সমান, আমরা লিখতে পারি নাও লিখতে পারি, এটা এর সমান না লিখলে এখানে সমস্যা নাই। তারপর লেখা যাবে বি প্লাস বি নট বাই 2 ইন্টু টি।
এবার 3 নম্বরে আমরা লিখব s সমান v নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। 4 নম্বরে আমরা লিখব v স্কোয়ার সমান v নট স্কোয়ার মাইনাস 2gs লিখব। মাইন্ড ইট, s সমান vt এখানে লেখার দরকার নেই, আর এই s সমান হবে v নট প্লাস মানে মাইনাস হবে g 2t মাইনাস 1। এই সমীকরণগুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। এখানে আমি একটা কথা আবার বলছি, দেখো আমরা বলেছিলাম ঊর্ধ্বমুখী সরণ, ঊর্ধ্বমুখী বেগ, ঊর্ধ্বমুখী ত্বরণ পজিটিভ, নিম্নমুখী ত্বরণ, নিম্নমুখী বেগ, নিম্নমুখী সরণ নেগেটিভ। তাহলে সেই হিসেবে যদি আমরা এভাবে লিখি তাহলে আমাদের সমীকরণগুলোতে আমরা এক্ষেত্রে জি সমান মাইনাস পেয়েছি, আর এর আগে নিচের দিকে নিম্নমুখী বস্তুর ক্ষেত্রে অর্থাৎ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে জি সমান আমরা পজিটিভ ধরেছিলাম। কেমন ধরেছিলাম যদি আমরা একটু চিন্তা ভাবনা করি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বিষয়টা। সাপোজ তোমাদেরকে আমরা বলেছিলাম বি সমান মাইনাস বি নট প্লাস জিটি। এটা কেন? কারণ আমরা জানি এই ভিটা হচ্ছে নিচের দিকে, তাহলে আমরা নিম্নমুখী বেগ কী হবে? নেগেটিভ হবে। এই বিটাও ছিল আদিবেগ নিচের দিকে, এটা তো জিরোই হয়, এটা তো জিরো ছিল, আর এটা মাইনাস, নিম্নমুখী বেগের ক্ষেত্রে মাইনাস, নিম্নমুখী ত্বরণের ক্ষেত্রে মাইনাস, অতএব মাইনাস মাইনাস কাটা যায় আমাদের থাকে বি সমান জিটি। এভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তোমরা জি এবং বি পজিটিভ পেয়েছিলে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ হচ্ছে, কারণ এখানে জি হবে কি নেগেটিভ হবে আমাদের। যেহেতু অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে, সেজন্য জিটা মাইনাস, আর বি এবং বি নট হচ্ছে উপরের দিকে পজিটিভ। ওকে, আমরা এই পড়ন্ত বস্তুর সূত্রগুলো দেখার পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতি সমীকরণগুলোর রূপ দেখলাম, এরপরে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতি সমীকরণগুলোর রূপ দেখলাম। এ পর্যায়ে আমরা দেখব দ্বিতীয় সূত্রের প্রমাণ। দ্বিতীয় সূত্রের প্রমাণ থেকে আমরা প্রথম সূত্রের প্রমাণে যাওয়ার চেষ্টা করব। দ্বিতীয় সূত্র তোমরা জানো, নিউটনের গতির দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। বললাম কোন একটা বস্তু ভি নট আদিবেগে টি সময় ধরে চলে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, তাহলে তার আদি ভরবেগ হবে এম ভি নট, আর শেষ ভরবেগ হবে এম ভি। তাহলে আমরা যদি বলি ভরবেগের পরিবর্তন মানে কি শেষেরটা বিয়োগ আগেরটা, এম ভি মাইনাস এম ভি নট, তাহলে ভরবেগের পরিবর্তনের হার হবে জাস্ট সময় দ্বারা ভাগ করব, আর তাহলে আমি লিখব এম ভি মাইনাস এম ভি নট ডিভাইডেড বাই টি। তোমরা জানো এম ইন্টু এই ভিকে আমরা যদি কমন নিয়ে ফেলি ভি মাইনাস ভি নট বাই টি সমান আমরা জানি এ। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম, এটাই তো বস্তু ভরবেগের পরিবর্তনের হার। আর নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমাদেরকে বলছে যে বস্তু ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এই ভরবেগের পরিবর্তনের হার এম এ ইজ প্রপোর্শনাল টু প্রযুক্ত বল। এখানে যদি আমরা একটা ধ্রুবক ইন্ট্রোডিউস করি কে সমান এফ দ্বারাই, আমরা যদি এম সমান 1, এ সমান 1 আর এফ সমান 1 নিউটন বসাই, তাহলে কে সমান পাওয়া যায় 1 পাওয়া যায়। কে সমান 1 হলে আমাদের পাচ্ছি এফ সমান এম এ। এখান থেকে আমরা বলের গুণগত সংজ্ঞা দিতে পারি, নিউটনের গুণগত সংজ্ঞা দিতে পারি। তাহলে এখান থেকে আমরা দেখা যায় 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যেই পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে বলা হয় 1 নিউটন। তাহলে দেখো কোনো একটা ব্যবস্থার উপর যদি শুধুমাত্র একটা বল প্রযুক্ত হয়, এক্ষেত্রে এফ সমান এম এ, কিন্তু একাধিক বল যদি প্রযুক্ত হয়, কোনো একটা ব্যবস্থার উপর যদি একাধিক বল প্রযুক্ত হয়, তাহলে তার সমীকরণটা কেমন হবে? তাহলে আমরা যদি একটু লিখি, একাধিক বল প্রযুক্ত হলে, মনে রাখবে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এখন যে অংশটা বলতেছি আমি,
মনে রাখবে সামেশন এফ সমান এম এ, যে বলগুলো প্রয়োগ করা হচ্ছে তাদের সাম নিব, তাদের সাম নিলে আমরা লিখতে পারবো সামেশন এফ সমান এম এ। সামেশন মানে সিম্পলি সামেশন, মানে যে বলগুলো প্রযুক্ত হচ্ছে তাদের যোগফল। সবার ডিরেকশন যদি একই দিকে হয় তাহলে এখানে মাইনাস দেওয়ার প্রয়োজন হবে না, কিন্তু একটা যেদিকে আরেকটা যদি তার উল্টো দিকে হয় তাহলে এখানে মাইনাস দেওয়ার প্রয়োজন হবে। যেমনটা একটা এক্সাম্পল আমরা দিতে পারি, সেটা হচ্ছে ঘর্ষণ বলের ক্ষেত্রে প্রযুক্ত বল যদি এফ হয়, আমরা জানি ঘর্ষণ বল প্রযুক্ত বলের উল্টো দিকে ক্রিয়া করে, দ্যাটস ওয়াই এফ মাইনাস এফ সমান এম এ। দেখো এইভাবে এই বলটা আমাদের মনে রাখতেই হবে, কারণ বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই সমীকরণটা প্রয়োগ করতে হবে, বিশেষ করে এই সামেশন এফ সমান এম এ। তোমরা নবম দশম শ্রেণীতে ছিল, একটা বল দিয়ে চালাই দিছো, এখন যেহেতু তোমরা ইন্টারমিডিয়েটে উঠছো তোমাদের একাধিক বলের ক্ষেত্র নিয়ে ডিল করতে হবে। এখন এই যে আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে এফ সমান এম এর সমীকরণটা পেলাম, সেই এফ সমান এম এর সমীকরণ তথা দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র কি বের করা যায়? প্রথম সূত্র কি ছিল? বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম পদ্ধতিতে সরল পথে চলতে থাকবে। তাহলে আমরা জানি এফ সমান এম এ দ্বিতীয় সূত্র হতে, তাহলে এটা সমান ছিল এম ইন্টু ভি মাইনাস ভি নট বাই টি, এই তো নাকি? তাহলে যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয় অর্থাৎ এফ সমান 0 হলে আমরা দেখতে পাবো জিভি মাইনাস ভি নট বাই 2 ইকুয়াল 0, সুতরাং ভি সমান ভি নট। অর্থাৎ আদি বেগ যদি বস্তু 0 হয়, অর্থাৎ বস্তু যদি স্থির হয়, তাহলে শেষ বেগও সমান মানে কি স্থির থাকবে। আর যদি আদি বেগ কোনো একটা বেগে গতিশীল থাকে, শেষেও সে একই বেগ থাকবে, অর্থাৎ ওই বেগে সুষম গতিতে সরল পথে চলতে থাকবে, অর্থাৎ বেগের মানও দিকে কোনো পরিবর্তন হবে না। এই হলো ফার্স্ট ল ফ্রম নিউটনস সেকেন্ড ল। এখন আমরা এই পর্যায়ে চলে আসবো ভরবেগের সংরক্ষণ সূত্র। খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র, এটা আমাদের একটা ফান্ডামেন্টাল একটা সূত্র বলি, আমাদের পদার্থবিজ্ঞানের প্রাকৃতিক নিয়ম মেনে চলে যেটা। ভরবেগের সংরক্ষণ সূত্রে তোমরা একটা বিবৃতি তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে থাকবে, সেটা ছিল এমন: একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের ভরবেগের কোনো পরিবর্তন হয় না। আমরা উপরে ক্লাসে এসে আমরা পড়ব কোনো ব্যবস্থার উপর যদি প্রযুক্ত বাহ্যিক বল শূন্য হয় তাহলে ব্যবস্থাটির মোট ভরবেগ সংরক্ষিত থাকে, অর্থাৎ ভরবেগ আগে যা ছিল পরেও তাই থাকবে, এটাই বলা হচ্ছে এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মানে ভরবেগ সংরক্ষিত থাকে মানে কি, আদি ভরবেগ আর শেষ ভরবেগ সেম, অর্থাৎ ভরবেগের কোনো পরিবর্তন নাই, এটাই বোঝাচ্ছে এখানে। তাহলে যদি ভরবেগের পরিবর্তন না থাকে তাহলে আমরা বলছি আগে যা ছিল সেটা পরেও তাই, পি ইনিশিয়াল যা পি ফাইনাল তা। এটা হচ্ছে ভরবেগের সমীকরণের মূল কথা। তাহলে ভরবেগের যদি তাহলে প্রাথমিক যদি ভরবেগ যদি হয় এমবি বা m1 ভি নট, তো পরেও হবে এমবি, একই ভরবেগ থাকবে। এক্ষেত্রে যদি আমরা দুটো বস্তুর কথা বিবেচনা করি তাহলে কেমন হবে? তাহলে আমি এখন দেখব আমরা দুটো বস্তুর ক্ষেত্রে যদি এই ভরবেগের সমীকরণটা আমরা একটু বিবেচনা করি তাহলে কেমন দাঁড়াবে। তাহলে আমরা একটু বিবৃতিটা লিখে নিতে পারি। কোনো ব্যবস্থার উপর নিট বাহ্যিক বল শূন্য হলে ব্যবস্থাটি মোট ভরবেগ সংরক্ষিত থাকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা লিখেছি বাহ্যিক বল শূন্য হওয়া। বাহ্যিক বল শূন্য হওয়া মানে এর উপর নিশ্চয়ই ক্রিয়া প্রতিক্রিয়া তো আছে, দুটো বস্তু যদি পরস্পর সংঘর্ষিত হয় এদের মধ্যে অবশ্যই ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে। তাহলে আমি যদি দুটো বস্তুর কথা বিবেচনা করি, একটা বস্তু এরকম আর একটা বস্তু এরকম, সংঘর্ষের পরে যদি আবার এভাবে দুটো ভিন্ন ভাগে চলতে থাকে, তাহলে এটা যদি সংঘর্ষের আগে হয় বললাম এভাবে যাচ্ছে, এটা সংঘর্ষ, আর সংঘর্ষের পর সংঘর্ষের আগে যদি এদের ভর বেগ যথাক্রমে v01 v01 v02 হয়, আর এটা যদি হয় v1 v2 হয় সংঘর্ষের পরে বেগ,
আর এদের ভর যদি যথাক্রমে হয় m1 m2, তাহলে আমরা জানি ক্রিয়া প্রতিক্রিয়া সমান হবে। ক্রিয়া যদি হয় f1 তাহলে প্রতিক্রিয়া বল কী হবে মাইনাস f2। আর আমরা কি জানি না f সমান ma, অর্থাৎ m1 ইন্টু আমরা লিখব v মাইনাস মানে v1 মাইনাস v01 ডিভাইডেড বাই t একই সময়ে এই টি হচ্ছে বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষকাল, এটা সেম হবে। তাহলে আমি লিখব v m1 ইন্টু v2 মাইনাস v02 ডিভাইডেড বাই t। ওকে, তাহলে এখানে টি কাটা যদি যায় আমরা এভাবে লিখতে পারি m1 v01 প্লাস m2 v02 সমান m1 v1 প্লাস m2 v2। এই সমীকরণকে আমরা বলি ভরবেগের সংরক্ষণশীলতার সমীকরণ। তোমরা অবশ্যই এই সমীকরণটা আয়ত্ত করবে। আমরা দেখালাম এই সমীকরণটা কীভাবে আসে, তার গাণিতিক প্রমাণ দেখালাম। তোমাদের এই সমীকরণটা ভালো করে আয়ত্ত করতে হবে। অনেকে এটাকে m1 vi1 bi m2 v2y এভাবেও স্থাপন করে, অর্থাৎ আদি ভরবেগকে vi এবং শেষ ভরবেগ শেষ বেগকে bf দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা দেখব, আমাদের দেখতে হবে ঘাত এবং ঘাত বল এবং বলের ঘাত, এই দুটো অংশ আমরা একটু দেখব এবং এইগুলোকে কাজে লাগিয়ে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রয়োগগুলো দেখব। তাহলে প্রথমে আসি ঘাত বল এবং বলের ঘাত। ঘাত বল কি জিনিস? ঘাত বল হচ্ছে যে ইম্পালসিভ ফোর্স বলা হয়। কোনো বস্তুর উপর খুব অল্প সময়ের জন্য যে বড় মানের বল প্রযুক্ত হয় সেটাকে বলা হয় ঘাত বল। আমরা যদি সংজ্ঞায় লিখি, কোনো বস্তুর উপর খুব অল্প সময়ের জন্য যে বড় মানের বল প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে। তোমরা এই সংজ্ঞাটা খুব ভালো করে শিখবে, কারণ এই নিউটনের বলবিদ্যার চ্যাপ্টারে এই সংজ্ঞাটা আসে প্রায় সময়। তাহলে ঘাত বলের পরে আমরা আসবো বলের ঘাত নিয়ে। তবে বলের ঘাত জিনিসটা কি? আমরা লিখব কোনো বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। তাহলে কোনো বল যদি হয় এফ আর তার উপর যদি একটা বল ডিটি সময় ধরে ক্রিয়া করে, তাহলে আমরা যদি বলের ঘাত বের করি যে সময় লিখব এফ ইন্টু ডিটি। ডিটিকে আমরা ইন্টিগ্রেশন করব টিআই থেকে টিএফ ফাইনাল। এই সময়ের মধ্যে ইন্টিগ্রেশন করলে আমরা মোট টাইম পেয়ে যাব, আর এটা হচ্ছে এফ। এই দুটো গুণফলকে আমরা বলছি বলের ঘাত। তাহলে বলের ঘাত সমান দেখো আমরা এভাবে লিখতে পারি। এখন যদি আমি এভাবে লিখি এফ ইন্টু ডিটি, আমরা ডিটিকে ইন্টিগ্রেশন করলে এভাবেও পাই। যদি একটু দেখো খেয়াল করো, এফ ইন্টু টি হবে টি একবার টিএফ মাইনাস টিআই যদি লিখি তাহলে এফ ইন্টু ডেলটি পেয়ে যাচ্ছে। এটা একটা। আর একটা হচ্ছে এই যে এফ ইন্টু ডিটি লিখলাম, এফ সমান কি আমি লিখতে পারি না? আমরা জানি ডিভি বাই ডিটি ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান। আমরা কোথায় বলেছিলাম? নিউটনের গতি দ্বিতীয় সূত্র বলেছিলাম। সেই হিসাবে আমি এই কথা লিখতে পারি এখানে। তো লিখতে পারলে দেখো তো দেখি, আমরা এখন যদি লিখতে পারি এরকম লিখতে পারি টিএফ টিআই থেকে টিএফ ইন্টু ডিটি। তাহলে আমি বলতে পারি না ডিটি কাটা যায়। এখন আমার আগে ডি ছিল টি এর উপর, এখন ডি হয়ে গেছে পি এর উপরে। তাহলে চলক চেঞ্জ হয়ে গেছে, টি থেকে চলে আসছে পিতে। তাহলে আমি এখন ইন্টিগ্রেশন এভাবে লিখবো ডিপি, এখানে পিআই, এখানে পিএফ, তাহলে লিখবো আমি ডেল পি। দেখো তাহলে আমি লিখতে পারি বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়।
তাহলে আমরা লিখতে পারি যে সমান ডেল পি, বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, এবং এই সমীকরণটাকে আরেকটু মডিফাই করে লেখা যায়, সুতরাং বলের ঘাত সমান এফ ডেল টি সমান m1 মানে m ইন্টু ভি মাইনাস এম ভি নট, এরকম লেখা যায়। এবং এই সমীকরণের রূপ বা চেহারা দিয়ে তোমাদের ম্যাথামেটিক্স বা গাণিতিক সমস্যা সলভ করতে হতে পারে, সেজন্য এটা অবশ্যই তোমাদের আত্মস্থ রাখতে হবে। এখন আমরা এই ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রয়োগ দেখব। খুবই সহজ সহজ কয়েকটি প্রয়োগ তোমাদের ক্লাসে দেখিয়েছিলাম এই অংশগুলো। আজকে লকডাউনের কারণে আমরা রিভিউ ক্লাসে তোমাদের অনলাইনে দেখাচ্ছি। সেটা হলো কি, ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রয়োগ। 1 নম্বর প্রয়োগ দেখো, আমাকে বন্দুকের পশ্চাৎবেগ বের করার জন্য ব্যবহার করি। বন্দুকের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, তোমরা নিশ্চয়ই বন্দুক দেখছো। বন্দুক বড় না বুলেট বড়? তোমাদেরকে জিজ্ঞেস করি, বন্দুক বড় না বুলেট বড়? অবশ্যই বন্দুক বড়, বুলেট ছোট। তাহলে বন্দুকের ভরকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করব, বেগকে বড় হাতের বি দ্বারা প্রকাশ করব। বুলেট যেহেতু ছোট, অতএব বুলেটের ভরকে ছোট হাতের এম আর বেগকে ছোট হাতের বি দ্বারা প্রকাশ করব। ওকে, তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রের মূল কথা কি? ভরবেগ আগে যা পরেও তা থাকবে, এই তো কথা। তাহলে দেখো, সংঘর্ষের আগে আমরা দেখতে পাচ্ছি বন্দুক এবং বুলেট দুইটারই বেগ 0 ছিল। সংঘর্ষের আগে মানে বুলেট ছোড়ার আগে, যখন বন্দুকটা স্থির, তখন তার বন্দুকের বেগ এবং বুলেটের বেগ 0, কারণ তখনও তো বন্দুক থেকে বুলেট বের হয় নাই। তাহলে আমি যদি সংঘর্ষের আগে যদি লিখি, মানে আগে ভরবেগ আর কি, সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি একটা হলো m ইন্টু 0 প্লাস m ইন্টু 0। সংঘর্ষের পর ভরবেগ, তাহলে মুখস্থ কথা, যেহেতু এখন বুলেটের একটা বেগ আছে, অতএব আমি বুলেটটা আগে লিখবো mv। তাহলে বন্দুকও উল্টো দিকে একটা বেগ লাভ করবে, দুইটা মিলে 0 হওয়ার জন্য। তাহলে লিখলাম, তাহলে আমরা লিখতে পারি এটা তো 0 আসে আর এটা তো আর 0 আসবে না, সুতরাং আগে যা পরেও তা, অর্থাৎ mv প্লাস ছোট হাতের mv সমান আগেরটা। দেখো, ভরবেগের সংরক্ষণ সূত্র এটাই বলে। এখানে তুমি লিখতে পারো ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে সংঘর্ষের পরে ভরবেগ এবং সংঘর্ষের আগে ভরবেগ সেম হবে, এটি তো সংরক্ষণশীলতা। তাহলে এই বন্দুকের পশ্চাৎবেগ v সমান লিখতে পারি মাইনাস mv ডিভাইডেড বাই বড় হাতের m। এটাকে আমরা বলি বন্দুকের পশ্চাৎবেগের সমীকরণ। পশ্চাৎবেগ বিদায় তার আগে একটা মাইনাস চিহ্ন চলে এসেছে। এই পর্যায়ে আমরা দেখব রকেটের ধাক্কার সমীকরণ। এখন রকেটের ত্বরণের সমীকরণটা কিভাবে আসে। রকেটের ধাক্কা ও ত্বরণের সমীকরণ। তোমরা নিশ্চয় রকেট দেখে থাকবে। রকেট কিরকম হয়, এরকম না, প্রচন্ড বেগে জ্বালানি বের হয় এভাবে। তাহলে আমি যদি জ্বালানি নির্গমন বেগকে যদি ভি ধরি, জ্বালানি নির্গমন বেগকে যদি ভি ধরি, আর যে পরিমাণ জ্বালানি নির্গত হচ্ছে তার ভর যদি ডেল এম হয়, জ্বালানি নির্গমন বেগ হচ্ছে ভি, আর জ্বালানির ভর যেগুলো বের হচ্ছে তার ভর যদি আমি ডেল এম ধরি, তাহলে আমরা পাচ্ছি জ্বালানির ভরবেগের পরিবর্তন, জ্বালানির ভরবেগের
পরিবর্তন সমান ডেল এম ইন্টু ভি পেয়ে গেলাম। তাহলে দেখো, অর্থাৎ এই ভরবেগটা নিচের দিকে যাচ্ছে জ্বালানির, তাহলে ভরবেগ আগে যা পরেও তা থাকার জন্য নিশ্চয়ই এটাকে একটা কি ভরবেগ নিয়ে উপরের দিকে যাইতে হবে। তাহলে এটা আর এটা দুইটা যেহেতু বিপরীত, সমান, যোগ করলে আগের মতো হবে। অর্থাৎ রকেট ছোড়ার আগে ভরবেগ 0 ছিল, পরেও 0 হতে হবে। 0 হওয়ার জন্য এদিকে যা, উপরের দিকেও তা যদি লাভ করে, তাহলে দুইটা মিলা পরেও 0 হবে। তাহলে এই হচ্ছে আমাদের পলিসি। তাহলে আমরা যদি এখন লিখি জ্বালানির ভরবেগের পরিবর্তন, এরপরে পেলাম হচ্ছে কি, তাহলে আমরা জানি রকেটের ভরবেগের পরিবর্তন সেম হবে। তাহলে লিখব জ্বালানির ভরবেগের পরিবর্তন সমান ইকুয়াল রকেটের ধাক্কা। কারণ রকেটের ভরবেগের পরিবর্তন মানেই তো রকেটের মানে ঘাত আর কি, বলের ঘাত। আমি এইভাবে লিখতে পারি বলের ঘাত। কারণ রকেটের ভরবেগের পরিবর্তনকে বলের ঘাত লেখা যায়। তাহলে সেই হিসেবে জ্বালানির ভরবেগের পরিবর্তন সমান লিখতে পারি বলের ঘাত। অর্থাৎ লিখব ডেল এম ইন্টু ভি ইকুয়াল রকেটের যদি হয় ধাক্কা এফ, আর টি হচ্ছে কি সময়, যেই সময় ধরে জ্বালানি নির্গত হয়। তাহলে আমি যদি এফ সমান লিখি, এফ সমান ডেল এম বাই ডেল টি ইন্টু ভি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ ডেল এম বাই ডেল টি ইন্টু ভি হবে জ্বালানি নির্গত হার। মনে রাখবে সমীকরণটা, এফ ইকুয়ালস টু ডেল এম বাই ডেল টি ইন্টু ভি, এফ সমান ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। এই সমীকরণটা আমরা আরেকভাবে প্রমাণ করতে পারি, সেটা একটু দেখানোর চেষ্টা করব। তাহলে দেখো, এই অংশটার মধ্যে এই যে এফ সমান যে আমরা পেলাম ডেল এম বাই ডেল টি ইন্টু ভি, এফ সমান কি আমি এম এ লিখতে পারি না? অর্থাৎ এম হচ্ছে কি রকেটের ভর, আর হচ্ছে এ হচ্ছে রকেটের ত্বরণ, যে ত্বরণটা নিয়ে রকেট উপরের দিকে উঠবে। তাহলে আমি লিখতে পারি রকেটের ত্বরণ এ সমান 1/m ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। এ হচ্ছে রকেটের ত্বরণের সমীকরণ। তাহলে আমরা রকেটের ধাক্কার সমীকরণ পেলাম, পাশাপাশি পেলাম রকেটের ত্বরণের সমীকরণ পেলাম। দেখো এই সমীকরণটা এখন কীভাবে আসে তা নিয়ে আমরা আরেকটু ভরবেগ সমগ্র সূত্রের আলোকে একটু দেখি। তোমাদের বইয়ে আসলে এভাবে দেওয়ার কারণে আমরা এভাবে আলোচনা করেছি। ভরবেগের সংরক্ষণ সূত্র কী হবে? আগে ভরবেগ সংঘর্ষের আগে সমান পরে ভরবেগ, নাকি এটা কথা? তাহলে আগে ভরবেগ কার কার? রকেটের এবং জ্বালানির। জ্বালানির যেহেতু নির্গমন বেগ নাই, রকেটেরও কোনো বেগ নাই, তাহলে অনেকটা এরকম হবে ডেল এম ইন্টু 0 প্লাস এম ইন্টু 0। লক্ষ্য করো, যেহেতু জ্বালানির কোনো বেগ নাই এর নিচে, রকেটেরও কোনো কি থাকবে না, বেগ থাকবে না বা ত্বরণ থাকবে না, সমান আবার সংঘর্ষের পর অর্থাৎ রকেট ছোড়ার পরে জ্বালানি নির্গমন নিচের দিকে ভরবেগ, তাহলে লিখবো ডেল এম ইন্টু ভি। এখন তো ভি আছে, যেহেতু জ্বালানি প্রচণ্ড বেগে নিচের দিকে বেরোচ্ছে। এই যে দেখো রকেট উৎক্ষেপণগুলোর মধ্যে তোমরা দেখো যে প্রচণ্ড বেগে জ্বালানির ধোঁয়াগুলো নিচের দিকে যায়, আর রকেটটা আস্তে আস্তে উপরের দিকে ওঠে। তার মানে কি, এই যে নিচের দিকে জ্বালানির একটা যে আমরা ভরবেগের পরিবর্তন পেলাম, এখন দেখা যাক আগেও 0 পরেও 0 করার জন্য কি করতে হবে? এখানেও একটা মান লাগবে আমার। দেখো আমি এখানে প্লাস দিলাম, দিয়ে এই এম বি লিখলাম আমি। এটা হচ্ছে রকেটের ভর এবং রকেটের কি বেগ। কিন্তু আমরা এই রকেটের এই জায়গায় জাস্ট কি করছি, ভরবেগের পরিবর্তন, রকেটের ভরবেগের পরিবর্তনের জায়গায় লিখছি বলের ঘাত। আর বলের ঘাত মানে কি তোমরা আমরা লিখবো এখন। দেখো তাহলে এটা তো 0 আসেই, এম ডেল এম ইন্টু ভি তো আসেই, প্লাস বলের ঘাত এফটা যেহেতু উল্টো দিকে হবে, আমি এখানে মাইনাস এফ
মাইনাস এফ ইন্টু ডেল টি লিখতে পারি। তাহলে আমি যদি এ পাশে নিয়ে আসি এটা, সুতরাং এফ সমান হবে ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। এখানে এটা ছিল জ্বালানির নির্গমন হার। এইভাবে আমরা খুব ক্লোজ আন্ডারস্ট্যান্ডিং, ভরবেগের খুব ক্লোজ আন্ডারস্ট্যান্ডিং দিয়ে রকেটের ধাক্কার সমীকরণ বের করতে পারি। এ পর্যায়ে আমরা তোমাদের যে বিষয়গুলো আলোচনা করার তার মধ্যে অন্যতম একটা ছিল কি মৌলিক বল। বল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই চ্যাপ্টারে আমাদের মৌলিক বল নিয়ে আলোচনা করতে হবে। আমরা বলেছিলাম বলকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি মৌলিক বল, একটা হচ্ছে কি লব্ধ বল, ঠিক না? তাহলে এখন মৌলিক বল কাকে বলে? যে বল স্বাধীন, অন্য কোনো বলের উপর নির্ভর করে না, বরং অন্যান্য বলগুলো এই বল থেকে লাভ করা যায়, তাকে বলা হয় মৌলিক বল। 4 ধরনের মৌলিক বলের কথা আমরা জানি। একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা হচ্ছে তাড়িৎ-চুম্বক বল, একটা হচ্ছে সবল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এই 4টা বলকে বলা হয় মৌলিক বল। তাহলে মহাকর্ষ বল কি? মহাবিশ্বের দুটো বস্তুর মধ্যে তাদের ভরের কারণে যে বল প্রয়োগ করে একে অপরকে, সেটাকে বলা হয় মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের পাল্লা অসীম। এই বল আমরা নিউটনের মহাকর্ষ সূত্রের সাহায্যে বের করতে পারি, এবং তার সমান এফ সমান হলো জি ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। এবং এই বল ক্রিয়া করে মূলত কণাগুলোর মধ্যে গ্র্যাভিটন নামে এক ধরনের পার্টিকেল এক্সচেঞ্জের কারণে। তাড়িৎ-চুম্বক বল, তাড়িৎ-চুম্বক বল কি? দুটি আহিত কণার মধ্যে যে বল প্রয়োগ করে, দুটি চার্জযুক্ত কণার মধ্যে যে বল প্রযুক্ত হয়, সেটাকে আমরা বলি তাড়িৎ-চুম্বক বল বলা হয়। এই বলের পাল্লাও অসীম। সবল নিউক্লিয় বল, আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ন সমূহ একীভূত হয়ে আছে, যে বলের কারণে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ন সমূহ অর্থাৎ প্রোটন নিউট্রন সমূহ বা প্রোটন সমূহ একসাথে একীভূত হয়ে আছে, পুঞ্জীভূত হয়ে আছে, সেই বলটাকে আমরা বলছি সবল নিউক্লিয় বল। এই বলের পাল্লা খুবই কম। এই বলের পাল্লা বলা হয় 10⁻⁻15 মিটারের কাছাকাছি, খুবই কম। এবং এই বলটা হচ্ছে আমাদের ইউনিভার্সের সবচেয়ে স্ট্রঙ্গার ফোর্স। মহাকর্ষ বলের পাল্লাকে যদি সূচক 1 ধরা হয়, তাহলে সবল নিউক্লিয় বল তার তুলনায় বলা হয় 10⁻41 গুণ বেশি। সবল নিউক্লিয় বল মহাকর্ষ বলের চেয়ে 10⁻41 গুণ বেশি। তাড়িৎ-চুম্বক বলকে অনেকেই বলেন 10⁻39 গুণ বেশি, বা 10⁻36ও বলে কেউ কেউ, এত গুণ বেশি বলা হয়। দুর্বল নিউক্লিয় বল, যে বলের কারণে এই যে নিউক্লিয়াসের মধ্যে যে মৌলিক কণাগুলো আছে, প্রোটন নিউট্রনগুলো আছে, তাদের মধ্যে অস্থিতিশীলতার উদ্ভব হয়, মানে নিউক্লিয়াস ভাঙা শুরু করে, মানে তেজস্ক্রিয়তার কারণ যে বল, সেটাকে আমরা বলতে পারি সবল নিউক্লিয় বল। এই বলের পাল্লা আরও কম, অ্যারাউন্ড 10⁻16 মিটার। এবং এই বল মোটামুটি মহাকর্ষ বলের যে সূচক 1, তার তুলনায় এই বলের পাল্লা বলা হয় 10⁻31 মনে হয়, মানে 31 গুণ বেশি, অ্যারাউন্ড এই ধরনের করে বলা হয়। অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সবচেয়ে স্ট্রঙ্গার ফোর্স হচ্ছে সবল নিউক্লিয় বল। এর চেয়ে যদি একটা দুর্বল বলের কথা বলি, সেটা হচ্ছে তাড়িৎ-চুম্বক বল। এর চেয়ে দুর্বল বল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। একদম সবচেয়ে দুর্বল বলটা হচ্ছে মহাকর্ষ বল। যে গ্র্যাভিটি দিয়ে আমরা পড়তেছি উপর থেকে নিচে 10তলা বিল্ডিং থেকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই বলটা কিন্তু সবচেয়ে দুর্বল। তারা চিন্তা করে দেখো এই বলগুলো কত শক্তিশালী, সবল নিউক্লিয় বল। সেজন্য নিউক্লিয়াসকে ভাঙতে, এবং নিউক্লিয়াস থেকে আমরা প্রচুর পরিমাণ শক্তি পাই যখন নিউক্লিয়াসকে ভাঙা হয়। এই হলো ব্যাপার। এখন এই 4টা বল নিয়ে বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করছেন সৃষ্টির আদিতে তথা মহাবিস্ফোরণের সময়, বিগ ব্যাংয়ের আগে এই 4টা বল এক জায়গায় পুঞ্জীভূত ছিল। এই এখন বিজ্ঞানীরা পৃথিবীতে বসে গবেষণা করছে 4টা বলকে কীভাবে পুঞ্জীভূত করা যায় বা একীভূত করা যায়। এই তথ্যটাকে বলা হচ্ছে একীভূত ক্ষেত্র তথ্য। তোমরা ইতিমধ্যে জানো বিজ্ঞানীরা তাড়িৎ-চুম্বক বল এবং সবল নিউক্লিয় বলকে একীভূত করে একটা নতুন বল পেয়েছে, সেটা হচ্ছে দুর্বল তাড়িৎ বল। এবং বিজ্ঞানী আব্দুল সালাম পাকিস্তানের, এবং শেলডন গ্ল্যাশার এবং ওয়াইনবার্গ নামক 3জন বিজ্ঞানী 1978 সালে জন্য নোবেল পুরস্কার পায়। এবং এই দুর্বল তাড়িৎ বলের সাথে বিজ্ঞানীরা এখন সবল নিউক্লিয় বলের একীভূতকরণের চেষ্টা চলতেছে।
এটার একীভূতকরণ করে যে বল পাবে তা মহাকর্ষ বলের সাথে একীভূত করে চূড়ান্ত একীভূতকরণের চিন্তা ভাবনা চলতেছে। তাহলে আমরা এই যে একীভূত ক্ষেত্র তথ্য সম্পর্কে তোমাদের একটা সিম্পলি আইডিয়া পিকচারের মাধ্যমে দিতে পারি। তাহলে একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা হচ্ছে তাড়িৎ চুম্বক বল, একটা হচ্ছে সবল নিউক্লিয় বল, একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আমরা বলছি অলরেডি এই দুইটা একীভূতকরণ হয়ে গেছে। 1978 সালে এটার জন্য নোবেল পুরস্কারও পাইছে অলরেডি বিজ্ঞানী, পাকিস্তানের আব্দুল সালাম, শেলডন ডেস এবং ওয়েনবার্গ, তিনজন বিজ্ঞানী। এখন বিজ্ঞানীরা চেষ্টা করতেছে এটাকে একীভূত করা যায় কিনা। দেখো, যেটা একীভূত করা যায় নাই এটাকে আমি ডট ডট দিয়ে প্রকাশ করতেছি। এইখান থেকে যে বলটা পাওয়া যাবে বিজ্ঞানীরা এই মহাকর্ষ বলের সাথে একীভূত করে চূড়ান্ত একীভূতকরণের চিন্তা ভাবনা করতেছে। এটা হলো চূড়ান্ত কাল্পনিক একীভূতকরণ। বিজ্ঞানীরা এখনো এই বল সম্পর্কে, তাহলে এই একীভূতকরণ হয়ে গেলে আশা করা যায় বিজ্ঞানীরা সৃষ্টির আদিতে কি হয়েছিল, অর্থাৎ মহাবিস্ফোরণ আগে কি হয়েছিল তার ধারণা লাভ করতে পারবে এবং সৃষ্টির রহস্য সম্পর্কে উদ্ঘাটন করতে পারবে এবং মহাবিস্ফোরণ তত্ত্ব যেটা কসমোলজি আমরা যেগুলোকে বলি বা অ্যাস্ট্রোফিজিক্স বলি, সেগুলার মূল ধারণাগুলো স্টাবলিশড হবে। তো আজকে এতটুকু পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এর পরের অংশ আলোচনা করব। তোমাদেরকে একটা সিকিউ সলভ করার জন্য আমি দিব, তোমরা সিকিউটা লিখে নিবে এবং বাসায় বসে সলভ করার চেষ্টা করবে। দ্বিতীয় বস্তুর তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? খ, বস্তুদ্বয় কখন কোথায় মিলিত হবে? এছাড়া তোমার বড় ভাগের সংরক্ষণ সূত্রের অঙ্কগুলো দিয়ে কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করবে।